হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ, তোমাদের অনলাইন কম্পিউটার স্যার। শুরু করবো আজকের ক্লাস 9 নম্বর অধ্যায় দ্বিতীয় ক্লাস, কিন্তু ইউনিট 3 হচ্ছে 6 নম্বর ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ এই আমাদের ইউনিট 3 ভিডিওগুলো পরপর দেওয়া আছে। অবশ্যই প্রত্যেকে প্লে লিস্টে ক্লিক করো। অনেকে কমেন্ট করো স্যার এই ভিডিও দিন ওই ভিডিও দিন। তাদের প্রত্যেকের উদ্দেশ্যে অবশ্যই বলছি প্রত্যেকের চ্যানেলে প্লে লিস্টে যাও, দেখো প্রতিটা চ্যাপ্টারের বা ইউনিটের ভিডিওগুলো পরপর দেওয়া আছে। তোমরা কিন্তু এখান থেকে সমস্ত ভিডিও ক্লাসগুলো পরপর পেয়ে যাবে। যেমন দেখো আমি যদি ইউনিট 3 মধ্যে ক্লিক করি, তবে তোমরা দেখতে পাচ্ছ এখানে পরপর সমস্ত ভিডিও দেওয়া আছে। ঠিক আছে, তো আর বেশি কিছু বলছি না, ক্লাসটা শুরু করছি। তো আমরা কিন্তু সিলেবাস থেকে আগের দিন এইটুকু শেষ করেছিলাম, পারফর্মিং ক্যালকুলেশন অন ডেটা 9 নম্বর চ্যাপ্টারে। তো আজকে আমরা দেখে নেব চেঞ্জিং ওয়ার্কবুক অ্যাপিয়ারেন্স। তো এর মধ্যে থেকে আমরা দেখে নেব হচ্ছে ফরম্যাটিং সেলস। চেঞ্জিং অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে দেখতে। আমি বসে আছি, আমাকে দেখতে কেমন লাগছে, আমি আমার নিজেকে কী করে চেঞ্জ করতে পারি। তো এখানেও আমরা সেলের ফরম্যাটিং চেঞ্জ করে করতে পারি, স্টাইল অ্যাড করতে পারি, বিভিন্ন স্টাইলগুলো দেখতে পারি, বিভিন্ন নাম্বারের ফরম্যাট যোগ করতে পারি। এগুলো কিন্তু আজকে আমরা দেখবো এবং শিখবো উইথ প্র্যাকটিক্যাল। তো দেখো আমি এবার বইটা বের করছি। তো প্রথমে হচ্ছে 9.6 থেকে আজকে আমরা দেখে নেব এক্সেল ওয়ার্কবুকের চেহারা পরিবর্তন। কি বলছে? এক্সেল ওয়ার্কবুকের সমস্ত সেলগুলির বিষয়বস্তু ডিফল্ট রূপে একই বিন্যাসে ব্যবহার করা হয়, যা অনেক তথ্য সহ একটি ওয়ার্কবুকে পড়া খুব কঠিন করে তুলতে পারে। এর মানে হচ্ছে আমি যখন এখান থেকে এক্সেলটা খুলছি, তো প্রথমত এক্সেলটা খুললে পরে আমি যদি একটা নতুন পেজ খুলি, আমি একটা এখান থেকে নতুন শিট নিয়ে নিচ্ছি। তবে দেখো এই যে শিটটা আমি এখানে পাশে খুলছি, তো এখানে কী হচ্ছে, দেখো পুরো শিটটা দেখতে একই রকম মনে হচ্ছে। তো এক্ষেত্রে আমি যদি এরকমই জিনিসটাকে রেখে দিই, তবে তোমাদের পড়তে বা বুঝতে কিন্তু সমস্যা হবে। তো আমি যদি এখন একটা কাজ করতে পারি যে এখান থেকে এটুকুকে আমি হলুদ রঙ করলাম, এখান থেকে এটুকুকে আমি ব্যাকগ্রাউন্ড করে দিলাম সবুজ, লেখাটাকে একটু এখান থেকে বর্ডার করে দিলাম, তবে কিন্তু আমাদের লিখতে এবং বুঝতে পড়তে খুব সুবিধা হয়। তো এই জন্য কিন্তু আমরা কিন্তু সেলের মধ্যে সেল ফরম্যাটিং ইউজ করব। এবার সেল ফরম্যাটিং কী, ব্যাপারটা কি? সেল ফরম্যাটিং করার উদ্দেশ্য হচ্ছে সেলকে সুন্দরভাবে সাজিয়ে তোলা। যেমন ফন্ট সাইজ ইউজ করতে পারো, কালার ইউজ করতে পারো, ইত্যাদি ইউজ করতে পারো। ঠিক আছে, এবার সেল ফরম্যাটিংয়ের কাজ বিভিন্ন ধরনের করা যায়। যেমন হোম রিবনের ফন্ট অ্যালাইনমেন্ট নাম্বার কমান্ড গ্রুপে উপস্থিত বাটনগুলির সাহায্যে তোমরা ফরম্যাটিং করতে পারো। তার মানে হচ্ছে এই যে আমার হোম রিবনে আছি, এই হলো ফন্ট কমান্ড গ্রুপ, এর অ্যালাইনমেন্ট কমান্ড গ্রুপ, নাম্বার কমান্ড গ্রুপ, এই সমস্ত কমান্ড গ্রুপের মধ্যে যে সমস্ত অপশানগুলো আছে আমরা কিন্তু এগুলোর সাহায্যে কিন্তু ফরম্যাটিং করতে পারি। ওকে, এবার দেখি নাম্বার ট্যাবের কাজ কী। যেমন দেখো আমি যদি এখান থেকে এবার আচ্ছা আচ্ছা দেখো যেমন কী বলছে, হোম রিবনের সেলস কমান্ড গ্রুপে ফরম্যাট বাটনে ক্লিক করে প্রাপ্ত তালিকায় ফরম্যাট সেলস ডায়লগ বক্সটি প্রদর্শিত হয়। তার মানে আমরা যদি হোম রিবনের সেলস কমান্ড গ্রুপের এই যে ফরম্যাট বাটনটা আছে, এখানে যদি আমরা ফরম্যাট সেলসে ক্লিক করি, তোমাকে একটা কিন্তু ফরম্যাট সেলের বক্স দেখা যাচ্ছে। এখান থেকে কতগুলো ট্যাব আছে, নাম্বার ট্যাব আছে, অ্যালাইনমেন্ট ট্যাব আছে, ফন্ট ট্যাব আছে, বর্ডার আছে, ফিল আছে, প্রোটেকশন আছে ইত্যাদি। তো এই নাম্বার ট্যাবের মধ্যে দেখো আমাদের নাম্বারগুলো আছে, মোট 12টা নাম্বারিং সিস্টেম আছে। কী কী সেগুলো হচ্ছে তোমাদের দেখো, জেনারেল ফরম্যাট, নাম্বার ফরম্যাট, কারেন্সি, অ্যাকাউন্টিং, ডেট, টাইম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, সায়েন্টিফিক, টেক্সট, স্পেশাল আর কাস্টম। প্রশ্ন আসতে পারে নাম্বার ফরম্যাট কত ধরনের আছে, বিভিন্ন নাম্বার ফরম্যাটগুলি কী কী, বা নিচের কোনটি নাম্বার ফরম্যাট নয়, এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। যেমন জেনারেল ফরম্যাট মানে কি, আমি যখন কোনো সংখ্যা লিখি নর্মালি, তখন আমার 1 2 3 4 2 5 6 এগুলো সব কিন্তু জেনারেল ফরম্যাট, এর মধ্যে কোনো কিছু চেঞ্জ করা হয়নি। তুমি বাই ডিফল্ট যাই লিখবা তোমাকে ওটা জেনারেল ফরম্যাটেই হবে। ঠিক আছে, এবার নাম্বার ফরম্যাট কোনটা? নাম্বার ফরম্যাট বলতে বোঝায় এই ফরম্যাটে কোনো সংখ্যা দশমিক বিন্দুর পর কতগুলি অঙ্ক দেখানো হবে, কমা ঋণাত্মক সংখ্যার আগে মাইনাস চিহ্ন বসবে কিনা, এগুলো সবই হচ্ছে নাম্বার ফরম্যাট। যেমন দেখো আমি যদি এখন এখানে কোনো একটা লিখলাম হচ্ছে 100, এটা কিন্তু আমার হচ্ছে জেনারেল ফরম্যাট। তো আমি যখন লিখে দিই হচ্ছে 100.25, তাহলে কিন্তু দেখো এটা কিন্তু আমার হয়ে যাবে এখান থেকে নাম্বার ফরম্যাট। আমি যদি এটাকে নাম্বার ফরম্যাটে রূপান্তর করি 100কে, তবে দেখো কী হচ্ছে, আমার পয়েন্টের পরে 00 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তবে নাম্বার ফরম্যাট মানে কিন্তু দশমিকের পরে পূর্ণ সংখ্যায় রূপান্তর হবে। ঠিক আছে,
এছাড়াও তুমি নাম্বার ফরম্যাটের মধ্যে মাইনাস দিয়ে লিখতে পারো, চিহ্ন দিয়ে লিখতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার নাম্বার ফরম্যাট পরিবর্তনের শর্টকাট হচ্ছে Ctrl+Shift+1। তো আর শুধু যদি তুমি মানে জেনারেল ফরম্যাট করতে হয় তো শর্টকাট কী হবে, Ctrl+Shift, ঠিক আছে। আচ্ছা, এগুলো একটু মনে রাখতে হবে। জাস্ট ব্যাপারটা বুঝে নাও, এখান থেকে তোমার কোনো বড় প্রশ্ন আসে না, সব শর্ট প্রশ্ন আসবে না, এমসিকিউ টাইপ প্রশ্ন আসবে, এটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। এবার দেখি কারেন্সি ফরম্যাট। কারেন্সি ফরম্যাট মানে কি, তুমি যদি কোনো কারেন্সি ফরম্যাট সেট করে রাখো, মনে করো আমি যে ঘরটার মধ্যে যদি কারেন্সি সেট করি, এর মধ্যেই চলে যাচ্ছে এখান থেকে কারেন্সি ফরম্যাট, তবে কী হবে, এর আগে একটা কারেন্সির সিম্বল চলে আসবে, যেমন ডলার সাইন, রুপিস সাইন, এই সাইনগুলো চলে আসবে, ঠিক আছে। তো এটা আবার শর্টকাট কি, Ctrl+Shift+4। আচ্ছা, এবার অ্যাকাউন্টিং ফরম্যাট কি, এই ফরম্যাটটি কারেন্সি ফরম্যাটের মতোই, কিন্তু এই ফরম্যাটে ডলার চিহ্নগুলি এক লাইনে পরপর সাজানো থাকে। যেমন দেখো এখানে এটা হলো অ্যাকাউন্টিং ফরম্যাট, ডলার 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 সব কিন্তু পরপর সাজানো আছে। আর কারেন্সি ফরম্যাট কোনটা, রুপিস 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 রুপিস, ঠিক আছে। আচ্ছা, ডেট ফরম্যাট। ডেট ফরম্যাট মানে কি, তুমি একটা লেখাকে ডেটে কনভার্ট করছো। যেমন দেখো, কোনো তারিখ লেখার জন্য এই ফরম্যাটটা বেশি ইউজ করা হয়। এক্সেলে মোট 17 ধরনের ডেট ফরম্যাট উল্লেখ করা আছে। কম্পিউটারে আমরা সাধারণত কি মাস, দিন, সাল, মানে MMDDYY এই ফরম্যাটে তারিখ লিখি। এক্ষেত্রে মাস, দিন ও সালকে অবলিক চিহ্ন দিয়ে পৃথক করতে হয়। কোনো সংখ্যাকে জেনারেল ফরম্যাট থেকে ডেট ফরম্যাটে রূপান্তরে শর্টকাট হচ্ছে Ctrl+Shift+3, ঠিক আছে। আচ্ছা, যেমন দেখো এটা হলো শর্ট ডেট 12/2/2022, এটা লং ডেট, এটা হলো টাইম ফরম্যাট ইত্যাদি। তার মানে ডেট ফরম্যাটে তুমি হচ্ছে ডেট লিখতে পারবে। কী ফরম্যাটে লিখতে পারবে, মাস, দিন এবং বছর। এবার দেখুন টাইম ফরম্যাট তোমার সময়ে কাজ হবে, এর শর্টকাট Ctrl+Shift+2, ঠিক আছে। তো এটা হলো তোমার টাইম ফরম্যাট, দেখে নাও, শর্ট টাইমে লিখবে, এটা লং টাইমে লিখবে, সেটা টাইম ফরম্যাটে হবে। এবার টাইম ফরম্যাটে কিন্তু টাইমের মাঝে কিন্তু কোলন চিহ্ন ইউজ করা হয়, দেখো দেওয়া আছে এখানে কোলন চিহ্ন ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এছাড়াও সকাল বা বিকালে উল্লেখ করতে আমাদের AM PM লিখতে হয়। যেমন 10টার ক্ষেত্রে হচ্ছে 10, মানে ঘন্টা, মিনিট, সেকেন্ড, তারপর AM হলো। আর বিকাল 5টার ক্ষেত্রে কী হবে, 5.50 PM, ঠিক আছে। আচ্ছা, এবার দেখি পার্সেন্টেজ ফরম্যাট। দেখো দেখতে পাচ্ছ পার্সেন্টেজ ফরম্যাট মানে হচ্ছে 1%, 10%, 35% দেওয়া আছে। কোনো সংখ্যাকে শতকরা সংখ্যায় প্রকাশ করতে কিন্তু এই ফরম্যাটটা ইউজ করতে হয়। দশমিক বিন্দুর পরে কতগুলি সংখ্যা থাকবে সেটা উল্লেখ করা যায়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ ফরম্যাট। তারপর এই শর্টকাট কি, Ctrl+Shift+5। আচ্ছা, কারেন্সি ফরম্যাট হচ্ছে Ctrl+Shift+5, 1 2 3 4 5 6 7। আচ্ছা, পার্সেন্ট হচ্ছে Ctrl+Shift+5। আচ্ছা, এবার দেখে নেওয়া হচ্ছে ফ্র্যাকশন ফরম্যাট। ফ্র্যাকশন ফরম্যাট হচ্ছে বাই, মানে পূর্ণ সংখ্যা হবে বা ভগ্নাংশ হবে, তো ফ্র্যাকশন ফরম্যাট। কোনো সেলে যদি দশমিক বিন্দুর সাহায্যে কোনো সংখ্যা লেখা থাকে, যেমন হচ্ছে 1.5, 1.25, 2.5 ইত্যাদি, এক্ষেত্রে কিন্তু আমরা ফ্র্যাকশন ফরম্যাটের সাথে সেটা কি, মানে 1.1/2, 1.1/4, 2.1/2 এইভাবে কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে। তো এটা কিন্তু হচ্ছে আমাদের মানে ফ্র্যাকশন ফরম্যাট। যেমন তোমরা দেখে নাও, আমি যদি এখানে লিখি হচ্ছে 1.25, এখানে আমরা ক্লিক করে এখানে চলে যাচ্ছে ফ্র্যাকশন ফরম্যাটে, চলে যাচ্ছে ফ্র্যাকশন। তো কী হলো, 1.1/4, ঠিক আছে। তো তোমরা চাইলে পরে বাড়িতে এগুলো প্র্যাকটিক্যাল করে নিতে পারো। দেখো এই বইয়ে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে। যদি তোমাদের এই বই না থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও বা ভিডিও ডাউনলোড করে রাখো, বারবার চালিয়ে দেখো, তোমাদের অনেক হেল্প হবে। এবার থেকে সায়েন্টিফিক ফরম্যাট। সায়েন্টিফিক ফরম্যাট হচ্ছে এই ফরম্যাট সাধারণত বিভিন্ন বৈজ্ঞানিক ও ইঞ্জিনিয়ারিং গণনার কাজে ব্যবহার করা হয়। এই ফরম্যাট সেলের যে কোনো সংখ্যাকে সর্বদা 10 গুণিতক হিসাবে প্রকাশ করে। তার মানে যদি 500 থাকে, 500 মানে 10 গুণিতক, 5.00e + 02, যেটা হচ্ছে 100 ঘর, মানে দুটো শূন্য আছে, সেক্ষেত্রে কিন্তু আমার 02 হবে। তাহলে 25 ক্ষেত্রে কী হচ্ছে 2.50e + 01, যেটা কিন্তু আমার 100 কমে গেলে, এটা কিন্তু আমার 10 ঘরে আছে, ঠিক আছে। এই ফরম্যাটে সেলের যে কোনো সংখ্যাকে 10 গুণিতক হিসেবে প্রকাশ করা হয়। যদি কোনো সেলে 500 লেখা থাকে তবে কী হবে, 5.00e + 02 প্রদর্শিত হবে। আবার 50 থাকলে কী হবে, 5.00e + 01, ঠিক আছে। এটা হলো সায়েন্টিফিক ফরম্যাট। এর শর্টকাট কি, Ctrl+Shift+6। টেক্সট ফরম্যাট। টেক্সট মানে নর্মাল লেখার ক্ষেত্রে
সেলে কোনো শব্দ বা অক্ষর প্রকাশ করতে এই টেক্সট ফরম্যাটটি ইউজ করা হয়। যদি কোনো সেলে সংখ্যা লেখা থাকে তবে সেই সংখ্যাটিকেও কিন্তু আমরা টেক্সট ফরম্যাটের সাহায্যে প্রকাশ করতে পারি। আচ্ছা, কোনো সেলে যদি সংখ্যা লিখে ফরম্যাট সেলস থেকে আমরা ক্যাটাগরি থেকে টেক্সট অপশন সিলেক্ট করি, তবে প্রত্যেকটি সংখ্যায় লেফট অ্যালাইনমেন্টে প্রকাশ করবে। আচ্ছা, তোমার দেখে আমি এখানে লিখতে হচ্ছে সি, লেখাটা কোন দিকে হচ্ছে, বাঁ দিকে, তার মানে এটা কিন্তু আমার টেক্সট ফরম্যাট, ঠিক আছে। এবার দেখি 111 লেখা ডান দিকে হচ্ছে। এবার আমি যদি নাম্বারটাকে টেক্সটে কনভার্ট করতে চাই, তো আমি কী করব, এই নাম্বারে এখানে গিয়ে ড্রপ ডাউন থেকে আমি করে দিলাম টেক্সট। দেখো লেখা কিন্তু আমার বাঁ দিকে হয়ে গেল। লিখেছি নাম্বার, বাট আমি ফরম্যাট চেঞ্জ করে দিয়েছি টেক্সটে, তো লেখা কিন্তু বাঁ দিকে চলে গেল। আচ্ছা, এই বইতে কিন্তু সমস্ত কাজ তোমার দেওয়া আছে, এই সেলসের ফরম্যাটে গিয়ে ফরম্যাট সেলস থেকে ওরা করেছে। তো আমি কিন্তু এই কাজটা শর্টকাটেই করলাম। এই হোম রিবনের নাম্বার যে কমান্ড গ্রুপটা আছে, এখান থেকে ড্রপ ডাউন লিস্টে ক্লিক করে কিন্তু আমি কাজটা করেছি, ঠিক আছে। এবার দেখছি আমার কাস্টম ফরম্যাট। কাস্টম ফরম্যাটটা হচ্ছে তুমি তোমার ইচ্ছা মতো কাজ করতে পারবে। মনে করো আমার হয়তো মানে যেমন বলছি আমি, এক্সেলে কাস্টম ফরম্যাটের সাহায্যে প্রকৃত সংখ্যা জেনারেল পরিবর্তন না করে তারিখ এবং সময় সহ সংখ্যার চেহারা বিন্যাস করা যায়। সংখ্যা বিন্যাসে সেলের মান প্রভাবিত করে না। আচ্ছা, এগুলো মনে করো আমি তোমাকে একটা লেখা দেখাচ্ছি, যেমন তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যেগুলো হয় 12 অক্ষরে 13 অক্ষরে হয়, সেক্ষেত্রে তোমার কিন্তু হচ্ছে পুরোটা কিন্তু আটে না। মনে করো আমি এই ঘরটার মধ্যে আমি বড় করে নিচ্ছি, আমি এখানে নাম্বার লিখবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে। নাম্বারটিকে আমাকে সম্পূর্ণ শো হলো না কিন্তু। তো সেক্ষেত্রে আমি কী করবো, সেক্ষেত্রে আমি চলে যাবো যে কাস্টম ফরম্যাটে চলে যাব, ঠিক আছে। আমি মনে করো কাস্টম এখানে নেই, মরে যাচ্ছি, কাস্টম ফরম্যাটে ক্লিক করলাম। এবার আমি কী করবো, এখান থেকে জিরোতে ক্লিক করবো, ঠিক আছে। এবার তুমি যদি ভাবো যে না আমার এখানে প্রতিটা ঘরেই কিন্তু আমাকে 12টা করে অক্ষর লিখতে হবে, ঠিক আছে, সেক্ষেত্রে আমি লিখলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ভাবে আসলো না। সেক্ষেত্রে আমি চলে যাচ্ছি এখান থেকে মোড ফরম্যাট কাস্টমে গেলাম। এই যে প্রথম যে জেনারেলের জায়গায় জিরোতে ক্লিক করলাম, পাশে আমি 12টা শূন্য পরপর লিখে দেবো, 2 3 4 5 6 7 8 9 10 11 12 লিখে দিলাম 12টা শূন্য, ওকে। তো আমার কিন্তু তখন 12টা কিন্তু ঘর চলে আসলো। তাহলে কাস্টমের সাহায্যে কী হচ্ছে, তুমি তোমার নিজের ইচ্ছা মতো কিন্তু তোমার যতটুকু ঘর পর্যন্ত ততটুকু কিন্তু তুমি লিখতে পারবে, বুঝতে পেরেছ। আচ্ছা, এটা কাস্টম ফরম্যাট হয়ে গেল। কাস্টম ফরম্যাটের সাহায্যে বলছে দশমিক স্থানে সংখ্যা নিয়ন্ত্রণ করা, দশমিকটা তুমি কোন দিকে নিয়ে যাবে ওটাও কাজ করতে পারবে কাস্টম ফরম্যাট দিয়ে। এখানে বিভিন্ন ধরনের কাস্টম ফরম্যাটের অপশনগুলো দেওয়া আছে, তোমাদের কিন্তু একটু ভাই ঘাঁটতে হবে, হ্যাঁ, নিজেদের ঘেটে করতে হবে, ঠিক আছে। বিভিন্ন কাস্টম ফরম্যাট দেওয়া আছে, যার যেমন প্রয়োজন সেইভাবে তুমি ঘেটে করতে পারবে। আচ্ছা, এবার দেখে নিই আমরা অ্যালাইনমেন্ট ট্যাব মানে কি, মনে করো আমি কোনো লেখাকে হচ্ছে মানে উল্লম্বভাবে লিখবো বা কোনাকুনি লিখবো, ওটা তোমাদের অ্যালাইনমেন্ট ট্যাব, ঠিক আছে। যেমন দেখো অ্যালাইনমেন্ট ট্যাবের সাহায্যে সেলে যে কোনো শব্দ বা সংখ্যাকে বিভিন্ন অ্যালাইনমেন্টে সাজানো যায়। সেলের তথ্যগুলি অ্যালাইনমেন্ট পরিবর্তন করতে আমাদের কী ইউজ করতে হয়, হরাইজন্টাল অ্যালাইনমেন্ট ইউজ করতে হয়, ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট ইউজ করতে হয়। এটা হলো আমাদের হরাইজন্টালি, ঠিক আছে, মানে পাতলাভাবে। আর ভার্টিক্যালি মানে হচ্ছে উল্লম্ব অ্যালাইনমেন্ট। যেমন দেখো হরাইজন্টালের মধ্যে কী হচ্ছে তোমাদের মানে টপ বটম আর হচ্ছে টপ বটম মিডল, ঠিক আছে। তোমাকে এই মিডলে আছে, বটমে আছে, টপে আছে। আর ভার্টিক্যালি কোনটা হচ্ছে মানে উল্লম্বভাবে হচ্ছে কোনাকুনি বাঁদিকে ডান দিকে, ঠিক আছে। এটা হলো ভার্টিক্যালি। এবার কি আছে ওরিয়েন্টেশন মানে হচ্ছে তুমি মানে হচ্ছে এই অপশনের সাহায্যে সেলের কোনো টেক্সট বা তথ্যকে উল্লম্ব কোনাকুনি যেমন 45 ডিগ্রি 60 ডিগ্রি ভাবে সজ্জিত করা যায়, ঠিক আছে। আমি একটু ভুল বলেছি, সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে তোমার ওরিয়েন্টেশন, ঠিক আছে। আর তোমার ভার্টিক্যালি হচ্ছে কোনটা, তোমাকে দেখে নাও। এই যে আমি সংখ্যাটা এখানে লিখেছি, আমি যদি ঘরটা বড় করি, এটাকে আমি তুললাম হচ্ছে এই যে উপরে যে পার্টটা আছে এটা হচ্ছে আমার ভার্টিক্যালি, টপ মিডল বটম। আর আমার হরিজন্টালি কোনটা হবে, বাঁদিকে, সেন্টারে, ডান দিকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি তোমাকে কী বলছে না মানে এবার তোমাকে বলেছে এখানে ওরিয়েন্টেশন, এই ক্ষেত্রে কোনটা হবে, এই ক্ষেত্রে তোমার হবে হচ্ছে এই যে ধরলাম আমি এখানে চলে যাচ্ছি ওরিয়েন্টেশন এখানে, ঠিক আছে। এখানে গেলাম, দেখো অ্যাঙ্গেল ওয়াইজ হচ্ছে এরকম হচ্ছে,
ওই ঘরটাকে বড় করতে হবে, ঠিক আছে। এইরকম হচ্ছে, তারপর তুমি ভার্টিক্যালি করতে পারো, তুমি এইভাবে করতে পারো, ঠিক আছে, যেমন দরকার তেমন করতে পারো। এটা তোমার হচ্ছে ওরিয়েন্টেশন, ওকে। আচ্ছা, তারপরে আছে র্যাপ টেক্সট। র্যাপ টেক্সটটা ভালো জিনিস। মনে করো আমি একটা লেখা এখানে লিখছি, আমি লিখবো হচ্ছে রোল, নিচে হবে নাম্বার, সেক্ষেত্রে আমি কী অল চেপে এন্টার প্রেস করলাম, নাম্বার NUMBER, এটা রোল নাম্বার, তাহলে ওপর আর নিচে হলো, এটা হলো র্যাপ টেক্সট। র্যাপ টেক্সটের অর্থ হচ্ছে কোনো সেলের লেখা পাশের ঘরে না আগে যখন নিচে চলে আসে, ওটা হলো র্যাপ টেক্সট। র্যাপ টেক্সট তুমি শর্টকাটে অল্ট এন্টার দিয়েও করতে পারো, অথবা কী করতে পারো, অথবা এই যে অ্যালাইনমেন্ট গ্রুপটা আছে এখান থেকে র্যাপ টেক্সট অপশনে ক্লিক করে করতে পারো, ঠিক আছে। আচ্ছা, র্যাপ টেক্সট হয়ে গেল। সিং টু ফিট। সিং টু ফিট মানে হচ্ছে যখন কোনো লেখা সেলের ঘর থেকে বড় হয়ে যায়, তখন তুমি ওই লেখাটাকে ওই ঘরের মধ্যে চাপিয়ে আটাতে পারো। এটা কিন্তু আমাদের সিং টু ফিট অপশান, ঠিক আছে। এটা আমাদের সিং টু ফিট অপশান, এটা হয়ে গেল। যেমন দেখো এই কম্পিউটার অ্যাপ্লিকেশন লেখাটা দেখো এখানে লেখা আছে, তো এই ঘরে চলে গেছে। তো আমি যদি এই লেখাটাই আমি এই ঘরের মধ্যে আটাবো, সেক্ষেত্রে কিন্তু আমি সিং টু ফিট অপশানে ক্লিক করব, ওকে। আচ্ছা, এবার দেখি ফন্ট ট্যাব। ফন্ট ট্যাব কোনটা? এই আমি যদি এখন থেকে গিয়ে নাম্বার ফরম্যাটে ফরম্যাট সেলটা ক্লিক করি, তো আমরা এখন নাম্বারিং ফরম্যাটে কাজ করলাম। এবার অ্যালাইনমেন্টও দেখে নিলাম কীভাবে হরাইজন্টাল করতে হচ্ছে, কী করে ভার্টিক্যাল করতে হচ্ছে, কী করে র্যাপ টেক্সট করতে হচ্ছে, হ্যাঁ। এবার দেখবো যে ফন্ট গ্রুপে কী আছে, ফন্টের স্টাইল আছে, সাইজ আছে, কালার আছে। তো এই কাজগুলো কিন্তু আমরা খুব সহজেই ফন্ট গ্রুপে এখান থেকেও করতে পারি। তো এটা আমরা প্রত্যেকে জানি। যেমন বইয়ে কী বলেছে, ফন্ট ট্যাবের মধ্যে আমরা কি এই ট্যাবের সাহায্যে সেলে কোনো টেক্সট বা সংখ্যাকে বিভিন্ন ফন্ট স্টাইল, যেমন এরিয়াল, হেলভেটিকা, টাইমস রোমান ইত্যাদি করতে পারি। ফন্টের সাইজ ছোটো বড়ো করতে পারি, সাইজের রং চেঞ্জ করতে পারি, আর স্টাইল চেঞ্জ করতে পারি। এছাড়াও কি স্ট্রাইক থ্রু, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। স্ট্রাইক থ্রু মানে লেখার মধ্যে দাগ হয়ে যাবে, সুপারস্ক্রিপ্ট মানে তোমার A স্কোয়ার B স্কোয়ার, সাবস্ক্রিপ্ট মানে H2O নিচে লেখা হবে। আমরা এই সব কিন্তু আমরা এই ফন্ট ট্যাবের মধ্যে কাজটা করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কিন্তু এগুলো MCQতে আসতে পারে। নিচে কোন ট্যাবের সাহায্যে তুমি লেখার সাইজ পাল্টাতে পারবে, কোন ট্যাব থেকে তুমি হচ্ছে নাম্বারের স্টাইল চেঞ্জ করতে পারবে, কোন ট্যাব থেকে তুমি লেখাকে উপর নিচে ডান দিক বা দিক ঘোরাতে পারবে, এগুলো কিন্তু আমাদের এখান থেকে আসতে পারে। তো ক্লাসগুলো খুব মন দিয়ে বোঝো, ঠিক আছে। আচ্ছা, ক্লাসগুলো বড় হচ্ছে, কিন্তু বড় না করে উপায় নেই, ছোটো ক্লাস আবার পোষাবে না, যাতে আমরা একদিনে এক একটা মানে সিলেবাস কমপ্লিট করতে পারি। আমি কিন্তু সেইভাবেই চলছি, ঠিক আছে। আচ্ছা, অনেক বড় হয়ে যাচ্ছে ক্লাসগুলো, সে হোক। এবার দেখে নেবো আমরা এখান থেকে ফিল ট্যাব। ফিল ট্যাবের কাজটা হচ্ছে কি, এই যে ফিল ট্যাব আছে, ফিলে গিয়ে আমরা কালার দিয়ে ভরতে পারবো, ঠিক আছে। মনে করি আমি কোনো কালার চেঞ্জ করবো, যেমন আমি এই ঘরটা কালার করবো, আমি তো আছি ফিলে, এই ফিলে গেলাম, ফিল থেকে কিন্তু আমি কালার করতে পারছি, ঠিক আছে। যেটা আমাদের ফিল ট্যাবের কাজ। আবার যাচ্ছে এখান থেকে কালার চেঞ্জ করলাম, ফিল ট্যাবের কাজ হয়ে গেল। ফিল ট্যাবের কাজ। এবার তুমি ফিল থেকে দেখো বিভিন্ন ধরনের স্টাইল আছে, হালকা কালার, ডিপ কালার, যেমন ড্যাশ ড্যাশ কালার, সব কিন্তু তুমি ফিল ট্যাব থেকে করতে পারবে, ওকে। আচ্ছা, এবার দেখি ডিফাইনিং স্টাইল। ডিফাইনিং স্টাইল মানে মাইক্রোসফট এক্সেলে বেশ কয়েকটি ডিফল্ট স্টাইল বা শৈলী দেওয়া আছে, এগুলি সেল স্টাইলে সাহায্য করতে পারো। এটা কোথায় পাবে? হোম রিবনের স্টাইলস কমান্ড গ্রুপের অধীনস্থ পেয়ে যাবে। যদি দেখে নিই হোম রিবনে স্টাইল কমান্ড গ্রুপ কোথায় আছে, আমাদের আছে এখানে স্টাইল কমান্ড গ্রুপ। তো আমাদের এখান থেকে বিভিন্ন স্টাইল, আমি এই সেলটাকে ক্লিক করলাম, এখান থেকে চলে যাচ্ছি সেল স্টাইল, তুমি কোন ধরনের সেল স্টাইল নেবে সব দেওয়া আছে, বুঝতে পেরেছো। আচ্ছা, এবার দেখে নিই আমরা পরেরটা, সেল স্টাইলকে অপসারণ। তুমি যেভাবে সেল স্টাইল নিয়ে আসলে আবার তুমি এটাকে রিমুভ করতে পারো। কী করে রিমুভ করবে? যে সেলকে ডিফল্ট শৈলীতে পরিবর্তন করতে হবে তাকে সিলেক্ট করতে হবে। হোম রিবনের স্টাইল কমান্ড গ্রুপ থেকে সেল স্টাইলে গিয়ে গুড, ব্যাড, ন্যাচারাল বিভাগ থেকে নর্মালে ক্লিক করতে হবে। তো আমার ব্যাপারটা হচ্ছে কি, আমি যদি প্রথমে এটাকে স্টাইল থেকে গিয়ে একটা স্টাইল দিয়ে দিলাম, এবার কী করতে হবে, আবার এখানে গিয়ে কী করতে হবে, কোথায় গেল, নর্মালে ক্লিক করতে হবে, তারপর বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। নর্মাল করা মানে একবারে মানে প্রথম অবস্থায় ফিরে যাবে। আচ্ছা, এবার ওয়ার্কবুকে থিমস বা টেবিল শৈলী। থিমস মানে তুমি কিছু থিম অ্যাড করতে পারো, কিছু ডিফল্ট থিম দেওয়া আছে, কাস্টম থিম দেওয়া আছে। আচ্ছা, এই থিমগুলো তুমি করতে পারবে পেজ লেআউট থেকে পেয়ে যাবে, ঠিক আছে। পেজ লেআউট মানে থিমস কমান্ড গ্রুপের থেকে থিম পেয়ে যাবে। এর মানে কি, আমি চলে যাচ্ছি এখানে পেজ লেআউটে গিয়ে
থিমস কমান্ড গ্রুপ কোথায়, থিমস কমান্ড গ্রুপ থেকে থিম পেয়ে যাবে, তুমি কোন থিমে এইটাকে তুমি সাজাবে, বিভিন্ন থিম আছে। যেমন দেখো তুমি খেয়াল করে দেখো আমার লেখার স্টাইল চেঞ্জ হচ্ছে, অ্যাপিয়ারেন্স চেঞ্জ হচ্ছে, এই থিম। ঠিক আছে, আচ্ছা এগুলো কিছুই নেই, খালি একটু জেনে রাখা কোনটার কী কাজ, আর কিছুই নেই। দেখো থিম বলতে আমরা মোবাইলের থিম চেঞ্জ করি, ডেস্কটপে ওয়ালপেপার চেঞ্জ করি, এটাই থিম। ঠিক আছে, তো থিম মানে হচ্ছে এক একটা গ্রুপ থেকে অসংখ্য কিছু ফরম্যাট দেওয়া আছে, লেখার স্টাইল দেওয়া আছে, তুমি যেই থিম নেবে। এখন যেমন দেখো আমার কিন্তু এখানে এটা স্টাইল আছে ক্যালিব্রি, সাইজ আছে 24, আমি যেই চলে যাবো পেজ লেআউট থেকে থিমে গেলাম, আমি তো এই থিমটাকে চয়েস করলাম, তবে কিন্তু দেখো আমার কিন্তু সব চেঞ্জ হয়ে গেল, আমার লেখার স্টাইল হয়ে গেল ইম্প্যাক্ট, সাইজ হয়ে গেল 24। থাকতে পারলে থিম মানে হচ্ছে এটা পুরোটাকে চেঞ্জ করে দেওয়া, অ্যাপিয়ারেন্সটাই চেঞ্জ করে দেওয়া। এবার চলে আসছি আমরা এখানে টেবিল স্টাইল। এটা আমরা যদি দেখে নিলাম টেবিল স্টাইল মানে আমি টেবিলটা কী করে স্টাইল করতে পারি, ডিজাইন ট্যাবের থেকে টেবিল স্টাইল কমান্ড গ্রুপ থেকে আমরা টেবিল স্টাইল করতে পারি। চলে যাচ্ছি দেখে নিই একবার, টেবিলটা আমি সিলেক্ট করছি এখান থেকে একটু, আচ্ছা চলে যাচ্ছি ডিজাইন ট্যাব, না একবার দেখে নিই কী বলেছে। এরপর রিবনের ডিজাইন ট্যাবে ক্লিক করে টেবিল স্টাইল থেকে প্রদর্শিত হবে। আচ্ছা এখানে ডিজাইন ট্যাবটা কোথায় আছে একবার দেখে নিই আমি, ডিজাইন পাওয়া যাচ্ছে না, টেবিল ডিজাইন, এক্সেল ওয়ার্কশিট সাধারণত ডেটা টেবিলে বন্ধ করা যায়। আচ্ছা এক্ষেত্রে এক্সেলের সকল টেবিলকে ডিফল্ট অবস্থায় একটি স্টাইল থাকে, কিন্তু ব্যবহারকারী নিজের প্রয়োজন অনুসারে স্টাইল চেঞ্জ করতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আমাকে স্টাইলটা চেঞ্জ করতে হবে। তো আমি আগে কিছু এখানে লিখে নিই, নর্মালি কিছু লিখে নিই। আচ্ছা এ বি বি সি সি যে লিখলাম 1 1 2 2 3 3, ঠিক আছে, সিলেক্ট করে নিলাম। এবার আমাকে করতে হবে এখান থেকে টেবিলে কনভার্ট করতে হবে, কিন্তু ডিজাইনটা তো পাচ্ছি না, ডিজাইন দেখো আমি যদি প্রথমে যেটার উপর আমি কাজ করবো আমি ওইটাকে সিলেক্ট করে কী করলাম, আমি চলে গেলাম হচ্ছে ইনসার্ট রিবন থেকে টেবিলে ক্লিক করে এটাকে একটা টেবিল বানিয়ে ফেললাম। যে টেবিল বানিয়ে ফেললাম সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে একটা টেবিল ডিজাইন চলে আসলো। এবার তুমি এখান থেকে কোন ধরনের টেবিল নেবে, বিভিন্ন টেবিলের স্টাইল দেওয়া আছে, বুঝতে পেরেছ? এই হলো টেবিল ডিজাইন। আচ্ছা মানে সব কিছুই আছে, একটু ঘাটতে হবে। হ্যাঁ এবার দেখি টেবিল থেকে ডিজাইন মুছে ফেলা, খুবই ইজি। ডিজাইন ট্যাবে যাবে, টেবিল স্টাইল থেকে যেটা মুছবে নান করতে হবে। দেখে নিয়ে এবার আমি সিলেক্ট করে নিলাম টেবিল স্টাইল থেকে, আমি কী করে এখানে করে দেবো নান মানে হচ্ছে গিয়ে যে ক্লিক করলাম এই লাইট নর্মাল হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা টেবিলের স্টাইল ডিফল্ট করা, হ্যাঁ তুমি যদি চাও যে আমি ওটাকেই স্টাইল রাখবো তো কী করবে, তোমার টেবিল স্টাইল কমান্ড গ্রুপে গিয়ে সেট ডিফল্টে ক্লিক করতে হবে। আমি যদি চাই যে আমি এটাকে একটা ডিফল্ট স্টাইল হিসেবে সেট করব, তো এখান থেকে তোমার করতে হবে টেবিল স্টাইল কমান্ড গ্রুপে গিয়ে এখানে আছে সেট ডিফল্ট, না একবার দেখে নিই আমি। আচ্ছা এখানে বলেছে টেবিল স্টাইল কমান্ড গ্রুপে বিভিন্ন স্টাইলগুলোতে ক্লিক করলে স্টাইল প্রসেস, এবার রাইট মাউস ক্লিক, আচ্ছা এবার ওখানে গিয়ে রাইট ক্লিক করতে হবে। আমি যাচ্ছি এখানে গিয়ে রাইট ক্লিক করলাম, সেট আর ডিফল্ট স্টাইল, এটাতে আমি ডিফল্ট করি, তবে কিন্তু আমার এখানে ডিফল্ট হিসাবে এটাই সেট হয়ে গেল। তখন আমার নর্মাল কিন্তু আমার ডিফল্ট হচ্ছে না, তো আমার ডিফল্ট স্টাইল হচ্ছে কিন্তু আমার এটাই, ঠিক আছে। যেটাকে তুমি সেট করবে ওই স্টাইলে গিয়ে রাইট ক্লিক করবে, সেট ডিফল্ট লেখা থাকবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখি এক্সেলের সংখ্যাগুলিকে সহজে পড়ার পদ্ধতি, মেকিং নাম্বারস ইজিয়ার টু রিড। তো আমরা কিন্তু এখান থেকে আরও কিছু বাকি আছে দেখে নিই। তো আমি নাম্বারকে আমি কী করে সহজে পড়তে পারি, হ্যাঁ যেমন দেখো, আচ্ছা আমরা জানি এক্সেলে কোনো বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা সমাধানের জন্য ইউজ করা হয়, বিভিন্ন আয় ব্যয়ের হিসাব স্যালারি শিট তৈরি করতে ব্যবহার করা হয়। তো আমাদের যদি অনেকগুলি শূন্য থাকে বা সংখ্যা থাকে, ফলে সেই সংখ্যাগুলি পড়তে অনেক সমস্যা, অর্থাৎ হাজার, থাউজেন্ড, মিলিয়ন্স লিখতে অনেক কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে আমরা কী করি,
যেমন আমরা হাজারকে ইউজ করি কে দিয়ে, লক্ষকে ইউজ করি এম দিয়ে বা মিলিয়নকে, কোটিকে ইউজ করি বি দিয়ে, এইভাবে সংখ্যায় প্রকাশ করা। যেমন হাজারকে 1K, 10 লক্ষকে 1 মিলিয়ন, তো 10 কোটিকে হচ্ছে 1 বিলিয়ন, এইভাবে প্রকাশ করতে পারি। ঠিক আছে, তো এগুলো তোমরা কী করে করতে পারো দেখে নাও। তোমাদের তখন যেতে হবে কাস্টমে। যেমন দেখো হাজার আছে, পাশে গিয়ে তুমি 1K কী করে করেছে, হাজারকে সিলেক্ট করেছে, কাস্টমে গিয়ে কী করলো, এখানে করে দিল হ্যাশ কমা ##0, কে। তার মানে কিন্তু এটা দেখে কিন্তু তুমি হচ্ছে কেতে প্রকাশ করছো। ঠিক আছে, আবার দেখো তুমি যদি ভাবো যে আমি একে মিলিয়ন করবো, সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে দেখতে হবে ##0,0M। ঠিক আছে, তো কে করতে তোমাকে ইউজ করতে হচ্ছে এই কোডটা, মিলিয়ন করতে ইউজ করতে হচ্ছে ওই কোডটা। এখানে দেওয়াই আছে এটা, চলো কে এর কোড ##0, কে, এটা হচ্ছে তোমার 1000-এর জন্য 1, 3 শূন্য মানে 1000। আর এখানে তোমার হচ্ছে মানে 10 লক্ষের জন্য কী করলো, এম ইউজ করেছে। একইভাবে তোমার বিলিয়ন ট্রিলিয়ন তুমি ইউজ করতে পারো। ঠিক আছে, এবার মানে ঊর্ধ্বক্রমে সাজানো মানে হচ্ছে আমি যদি চাই যে কোনো লেখাকে আমি ছোটো থেকে বড় সাজাবো বা বড় থেকে ছোটো করবো, সেক্ষেত্রে তুমি কিন্তু মানে ঊর্ধ্বক্রমে সাজাতে পারো। এই জন্য তোমাকে কী করতে হবে, হোম রিবনের স্টাইলস কমান্ড গ্রুপ ওখানে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে ক্লিক করতে হবে, সেখান থেকে হাইলাইট সেলস চুজ করতে। আচ্ছা, এখানে তোমার ব্যাপারটা হচ্ছে তোমাকে একটা কন্ডিশনাল ফরম্যাটিং করছে। আমি যদি আমাকে চাই এই যে আমার এখানে ফরম্যাটটা আছে, আমি যাচ্ছি এখান থেকে আমি যেগুলো মার্কস 50-এর বেশি তাকে আমি লাল করে দেখাবো। তাহলে আমি কী করবো, স্টাইল কমান্ড গ্রুপে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করলাম, এখান থেকে হাইলাইট সেলস চুজ করলাম। এবার আমি চলে যাচ্ছি গ্রেটার দ্যানে, আমি এখানে লিখে দিলাম হচ্ছে 50। ঠিক আছে, 50-এ লেখাগুলো কী হবে, করে দিলাম হচ্ছে ইয়েলো হবে ফিল, আর হবে টেক্সটে লেখা হবে লাল, হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা কিন্তু কন্ডিশনাল ফরম্যাটিং করতে পারি। ওকে, তবে কন্ডিশনাল ফরম্যাটিং মানে হচ্ছে একটা নির্দিষ্ট শর্তের উপর ভিত্তি করে তোমার লেখাগুলোকে তুমি লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট এমন করতে পারো। তো আর তোমার কাজটা কোথায় করতে হবে, কাজটা তোমার করতে হবে হোম রিবনের স্টাইলস কমান্ড গ্রুপের কন্ডিশনাল ফরম্যাটিং বাটনে ক্লিক করে সেখান থেকে হাইলাইট সেলস চুজে যেতে হবে। তারপর তুমি গ্রেটার দ্যান নাও, লেস দ্যান নাও, গ্রেটার দ্যান ইকুয়াল টু নাও, এইভাবে কাজটা করতে পারো। দেখো এখানে কাজটা তাই করেছে। ঠিক আছে, যেমন এখানে করেছে যদি 50, যেগুলো 50-এর কম সেগুলো হচ্ছে তোমার রং হবে এরকম লাইট রেড হবে ফিল, আর ডার্ক রেড দিয়ে লেখাটা হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখে নিচ্ছে ওয়ার্কশিটে ইমেজ বা ছবি যুক্ত করে, এটা আমাদের লাস্ট কাজ আজকের ক্লাসে। রিবনে ইনসার্ট ট্যাবে ইলাস্ট্রেশন কমান্ড গ্রুপে পিকচারে ক্লিক করতে হবে। আচ্ছা, আরও একটি ড্রপ ডাউন লিস্ট দেখা যাবে, সেখান থেকে প্লেস ইন সেল ক্লিক করতে হবে, প্লেস ওভার সেল অপশন দুটি আসবে। এবার প্লেস ইন সেলের অধীনে দিস ডিভাইস ক্লিক করতে হবে, ইনসার্ট বক্স আসবে। তার মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমি যদি চাই এখানে আমি একটা ছবি ইনসার্ট করবো। ঠিক আছে, তো ইনসার্ট রিবনে ইলাস্ট্রেশন কমান্ড গ্রুপে পিকচারে ক্লিক করতে হবে, এখান থেকে কী করতে হবে দিস ডিভাইস করলাম। ঠিক আছে, এবার দিস ডিভাইস করে আমি কিছুক্ষণ ছবি নিয়ে আসি, দেখে নিচ্ছি ছবি আছে নাকি। পিকচার্সের মধ্যে চলে যাচ্ছে, কিছু স্যাম্পল পিকচার পাওয়া যেতে পারে, সেভ পিকচার নেই। আচ্ছা, আমি এবার তো দেখে নিচ্ছি ডাউনলোড থেকে কোনো পিকচার। তো যেমন দেখে আমি এই ছবিটা, ঠিক আছে, আমি নিয়ে আসতে চাই, ক্লিক করলাম, ছবি কিন্তু আমার চলে আসলো। ঠিক আছে, তাহলে আমার ছবি করতে আনলাম ইনসার্ট রিবনে ইলাস্ট্রেশন কমান্ড করে পিকচার থেকে আমরা পিকচার নিয়ে আসতে পারি। তো স্টুডেন্ট, আমাদের কিন্তু সিলেবাস অনুযায়ী কিন্তু এটুকু ক্লাস আমাদের হয়ে গেল। তো আমরা কিন্তু 9 নম্বর চ্যাপ্টার থেকে কিন্তু দ্বিতীয় ক্লাসটা করে ফেললাম, এবং ইউনিট 3 থেকে কিন্তু আমরা 6 নম্বর ক্লাসটা করে ফেললাম। তো পরের ক্লাসে কিন্তু আমরা এই চ্যাপ্টারটা পুরোটা শেষ করে দেবো। ঠিক আছে, আর পরের ক্লাসে কিন্তু আমাদের হবে ডেটা অ্যানালাইসিস এবং ম্যানিপুলেশন। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলেও জানিও, না লাগলেও জানিও, আরও কী করলে ভালো আমি করতে পারবো ভিডিওগুলো, তোমাদের কী করলে আরও বেশি সুবিধা হবে। তো মোদ্দা কথা, তোমাদের সেমিস্টার 1-এ MCQ টাইপ প্রশ্ন আসবে, তোমাদের সিলেবাস অনেকটাই বড়, তাই তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, যাতে তোমরা এই পরীক্ষাটা নিজেদের ভাষায় পরীক্ষা দিতে পারো। সাজেশান কমন কিছুর দরকার নেই, কারণ দেখো তোমাদের মাত্র 35 নম্বরে MCQ টাইপ প্রশ্ন আসবে। তোমরা যদি ভালো করে বুঝে যাও, সেই 4টা MCQ-এর মধ্যে একটা কিন্তু অ্যান্সার তোমরা খুব ভালো মতোই করতে পারবে। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য ভাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। বেস্ট অফ লাক।